আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ একুশের রাতে। আমাদের আজকের বিষয় পাল্টাপাল্টি অভিযোগ। আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একুশের স্টুডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় পাল্টাপাল্টি অভিযোগ। আপনারা সবাই জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডকে ঘটনা করেই যে আজকে আমাদের যে পাল্টাপাল্টি একটি অভিযোগ, গতকাল ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করা হয়েছে এবং তাদের 5 নেতাকে বলা হয়েছে তারা এটার সঙ্গে জড়িত ছিলেন। এবং এরই পরে আমরা দেখলাম পাল্টে একটি সংবাদ সম্মেলন করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সেখানে মুখপাত্র উমামা ফাতেমা, যিনি মুখপাত্র আছেন, তিনি বলেছেন যে এটি একটি ঘৃণ্য অপবাদের কথা বলেছেন এবং বিভ্রান্তমূলক কথা বলেছেন, যে ছাত্রদল যেটি বলছে সেটি ঘৃণ্য এবং বিভ্রান্তিমূলক। আপনার মন্তব্য কি আসলে নাসির? ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন, তার হত্যাকাণ্ড বিষয়ে শুরুতে যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে, আপনি দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে প্রথমে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটেছে, যেটি আমরা খুবই স্বাভাবিক এবং মৃদুস্বর হয়েছে, এবং তার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় উপরে অর্থাৎ বিশ্ববিদ্যালয় তারা আবার পুনরায় বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, সেখানে শিক্ষকদের নিকট এটি সমাধান হয়েছিলেন আনুষ্ঠানিকভাবে। এবং সেটির পরবর্তী সময়ে যখন পারভেজ বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আবার তার বাসার দিকে যাচ্ছিলেন, তখনই মূল ঘটনার যেটি সূত্রপাত হয়েছে। সেখানে কয়েকজন সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে পারভেজকে, যেটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে বনানী থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতাকর্মী সরাসরি সম্পৃক্ত ছিলেন। এটি তো তদন্ত চলছে, প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি শতভাগ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতাকর্মী ছিলেন। এখন উমামা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যতে কোনোভাবে তিনি স্বীকার করছেন না যে সেই 2 জন সেখানে যুক্ত ছিলেন না। বা আমরা তো মনে করছি যে এই ধরুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় সংগঠন, আমাদের নেতাকর্মী তো ভুল ত্রুটি করছে, তাহলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোনো নেতাকর্মীরা ভুল করতে পারে না? না, কেউ আমরা বলেছি তারা সেখানে সম্পৃক্ত ছিলেন, এবং পুলিশ বলছে যে প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন সেই 2 জন সেখানে ছিলেন। সুতরাং উমামা কিসের ভিত্তিতে বলছেন ঘৃণ্য মিথ্যাচার? তাহলে কিসের ভিত্তিতে? ওনার কাছে কি ধরনের এভিডেন্স আছে? আমাদের কাছে তো এভিডেন্স রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে, তারপর যারা ভিকটিম হয়েছেন, ভিকটিমের সাথে যারা ফাঁসে ছিলেন তারা বলেছেন। পুলিশ ইনভেস্টিগেশন করছে, পুলিশ তো অস্বীকার করে না, পুলিশ বলছে যে তাদের উপস্থিতি প্রাথমিকভাবে তারা নিশ্চিত হয়েছেন। সুতরাং উমামা কিসের ভিত্তিতে বললেন বা গতকাল সংবাদ সম্মেলন করলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোপাগান্ডা করছে, মানে এটি কিসের ভিত্তিতে হলো? আমি তো কোনোভাবে বুঝতে পারলাম না। আমি মনে করছি অবশ্যই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতাকর্মী তারা তো ফেরেশতা না, তারা অবশ্যই ভুল ত্রুটি করতে পারে, তো সেটি স্বীকার করলে উমামার তো অসুবিধা হওয়ার কথা না। আমাদের নেতাকর্মীরা তো ভুল ত্রুটি করছে। আমরা মনে করছি যে গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে যেটি বারবার আমরা বলছি, সেটি হচ্ছে যে প্ল্যাটফর্মকে মেনে আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা সবাই, সেই প্ল্যাটফর্মকে একটি রাজনৈতিক রং দেওয়া হয়েছে বা রাজনৈতিক উচ্চ বিলাসিতা থেকে আমরা তখন থেকে বলছি এই প্ল্যাটফর্মটি আসলে বিলুপ্ত হওয়া উচিত ছিল। এবং গত কয়েকদিনের কর্মকাণ্ডে, বিশেষ করে আপনি দেখেছেন যে বনানীর কর্মকাণ্ড, তারপরে হচ্ছে আমরা চট্টগ্রামে 1 বছর থানা, সেখানেও দেখেছি বিভিন্ন চাঁদাবাজি, দখলবাজি, টাকা আত্মসাতের ঘটনা, বা এমনকি এখনকার যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জনাব নাহিদ, হাসনাত সার্জিস, তারা নিজেরা সবাই বলেছেন এই প্ল্যাটফর্মটিকে তারা আর ব্যবহার করছে না। সুতরাং আমরা মনে করছি অন্তত গতকালের ঘটনার পরে এই প্ল্যাটফর্মটি থাকার আর কোনো প্রয়োজনীয়তা নেই। এই জন্যই নাই, কারণ যেই প্ল্যাটফর্মকে ধারণ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, 2000-এর বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, এতগুলো মানুষ পুঙ্গত্ব বরণ করেছেন, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই প্ল্যাটফর্মটি কোনোভাবে বিতর্কিত হোক আমরা চাই না। এবং আমরা মনে করছি এইটি আজকে হোক কালকে হোক, খুব দ্রুত সময়ের মধ্যে এই প্ল্যাটফর্মটি বিলুপ্ত ঘোষণা করা উচিত। জি, রাশেদ খান, নাসির বলছিলেন যে প্ল্যাটফর্মটি বিলুপ্ত ঘোষণা করা উচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আপনি কি মনে করেন? আসলে সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। শুরুতেই শোক প্রকাশ করছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং তিনি ছাত্রদলের কর্মী ছিলেন,
এই ছেলেটিকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, ঠিক যেভাবে আসলে আবরারকে কুপিয়ে, আবরার না বিশ্বজিৎকে যেভাবে আসলে কুপিয়ে হত্যা করা হয়েছিল, ঠিক একই স্টাইলে এই ছেলেটিকেও কুপিয়ে হত্যা করা হয়েছে। এবং আমাদের নাসির ভাই ঠিকই বলেছেন যে দুজন বৈষম্য বিরোধী রাজনীতি করত, তাদের দুজনের নাম এসেছে, এটি যমুনা টেলিভিশনে নিউজ হয়েছে। সব টেলিভিশন এক্স্যাক্টলি, আমি দেখেছি যে আমি ওই নিউজটাই আসলে আমার চোখের সামনে এসেছে, আমি নিজে দেখেছি এবং আমি এটি নিয়ে পোস্টও করেছি। দেখেন, আমার যেটি মনে হয় যে যে কোনো দলের যে কেউ অপরাধ আসলে করতেই পারে, খুব স্বাভাবিক প্রক্রিয়া। অপরাধ করলে তার পক্ষে দাঁড়ানো এবং তার পক্ষে দাঁড়িয়ে প্রেস বিপিং করা, অস্বীকার করা, এটি অন্যায়। বরং এই ধরনের অপরাধের পক্ষে যদি আপনি অবস্থান নেন, তাহলে যারা অপরাধী তারা কিন্তু এই ধরনের অপরাধ করতে উৎসাহ পায়। তো সেই জায়গায় আমি মনে করি প্রত্যেকটা দলের উচিত হবে এই ধরনের ঘটনা ঘটানোর পরে তাকে ওই দলের দায়িত্ব থাকবে তাকে অ্যারেস্ট করানো এবং জবাবদিহিতার আওতায় আনা, কোনোভাবে এটি ছাপাই গাওয়ার সুযোগ নাই। দ্বিতীয়ত হলো, যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখপাত্র নাহিদ ইসলাম, তিনি নিজেই সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে বলেছেন যে এখন আর বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়ের অস্তিত্ব নাই। তার মানে কি? তার মানে এখন এই প্ল্যাটফর্মটি কারা আসলে ধরে রাখছে? আমি মনে করি যারা ধরে রাখছে তাদের উচিত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, এবং সেই কাজটি কাকে করতে হবে? নাহিদকে করতে হবে। অন্যথায় এই প্ল্যাটফর্মটি যদি আসলে থাকে, তাহলে এই প্ল্যাটফর্মের ব্যানারে যারাই অপরাধ করবে তার দায় কিন্তু নাহিদ ইসলাম সহ অন্যান্যদের নিতে হবে। সুতরাং শুধুমাত্র এইভাবে বললে হবে না, আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এটির বিলুপ্ত ঘোষণা করা দরকার। কারণ কি? কারণ এখন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ যোদ্ধা যারা ছিল তারা একটি দল গঠন করেছে, তারা সরকারে 2 জন আছে, একজন সরকার থেকে পদত্যাগ করে দল গঠন করেছে, এবং ওই প্ল্যাটফর্মে এখন আর ছাত্র দল নাই, ওই প্ল্যাটফর্মে ছাত্র অধিকার পরিষদ নাই, ছাত্র শিবির নাই, এখন ওই প্ল্যাটফর্মে কোনো দলের ছাত্র সংগঠনের কেউ নাই। কতিপয় ব্যক্তি যারা রাজনীতি করতো না, বা কেউ কেউ কর্মী পর্যায়ের, বা কেউ কেউ হয়তো কোনো সংগঠনের দায়িত্বে ছিলেন, তারা এখন ওই প্ল্যাটফর্মটি নিজেদের স্বার্থে আসলে ধরে রাখতে চাচ্ছেন। তবে আমার যেটি মনে হয়, একটি সার্বজনীন প্ল্যাটফর্ম, এই যে ঘটনা ঘটলো, এই ঘটনার পরে যদি ভবিষ্যতে আরও কয়েকটি ঘটনা ঘটে, তাহলে এই প্ল্যাটফর্মটি তো অপবিত্র হয়ে যাবে। মানুষ এই প্ল্যাটফর্মটির প্রতি আসলে ঘৃণা প্রকাশ করবে। তো আমার মনে হয় সেই সুযোগটা না দিয়ে বরং এখন নাহিদ ইসলামের উচিত হবে একটি প্রেস ব্রিফিং ডেকে এটি বিলুপ্ত ঘোষণা করা। তিনি কিন্তু বলেছিলেন, এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কার্যক্রম আর থাকবে না। আপনি নাসির, আপনার কাছে আসতে চাই, আপনি গতকাল পাবনায় আপনাদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আপনি বলেছেন যে অভিভাবকহীন প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আসলে অভিভাবকহীন প্ল্যাটফর্মে তাহলে আসলে এটি কারা, কাদের নিয়ন্ত্রণে আছে, কারা এটি? আমরা তো সেটাই বলছি, এখানে জনাব রাশেদও সে কথা বলছেন, আমরা এর আগেও আমি বলেছি। সেটি হচ্ছে জনাব নাহিদ তো সংবাদ সম্মেলনে বলেছেন পূর্বে যে এই প্ল্যাটফর্মটির দরকার নেই। তার মানে ওনারা সরে গিয়েছেন, যারা বা জনাব হাসনাত, জনাব সার্জিস, তারা সবাই এখন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, বা আরও যারা ছিলেন ওনাদের মধ্যে। আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে অনেক দিন ধরে এটি অভিভাবক শূন্য অবস্থায় রয়েছে। অর্থাৎ বনানীর যে ঘটনা ঘটেছে, ধরুন প্রাথমিকভাবে যদি তারা দোষী সাব্যস্ত হয়, বা ধরে নিচ্ছি তারা সেই ঘটনায় ছিল, বা যে কোনোভাবে তারা ছিল, আমি একদম বলছি না যে তারা খুব ইন্টেনশনালি ছিল বা ইন্টেনশনালি হতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে যে আপনি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন, সে কে করবে? আমি সেটাই তো বুঝতেছি না। অথবা ধরেন চট্টগ্রাম আকবরসর থানায় কয়েকদিন আগে ছাত্রদলের সাথে সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, বা অনেকে বিভিন্নভাবে বিভিন্ন অন্যায় কাজে জড়িত হচ্ছে। সুতরাং এটি কে দেখছে? একজন তো দেখা লাগবে। ধরেন আমাকে দেখার দায়িত্ব তো আমার দলের রয়েছে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক, উনি, আমি যদি কোনো দোষ ত্রুটি করে থাকি আমার শাস্তির ব্যবস্থা রয়েছে। রাশেদ খান একটা দলে রয়েছেন, উনি দোষ ত্রুটি করলে ওনারও শাস্তির ব্যবস্থা রয়েছে। একটি সাংগঠনিক কাঠামো রয়েছে, এই জন্য তো একটি সংগঠন। সুতরাং এখন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি আছে, সারা দেশে যে শত শত কমিটি নিজেরাই করতেছেন, ফেস ব্রিফিং দিচ্ছেন, এটি আসলে দেখছেটাকে আমরা তো বুঝতেছি না। সেজন্য আমি মনে করছি এটি অভিভাবক শূন্য অবস্থায় রয়েছে। অভিভাবক শূন্য অবস্থায় থাকলে যেরকম সন্তানরা বিভিন্ন অন্যায় কাজ করে থাকে, তারপর হচ্ছে তাদের দেখা বিপদ পথে চলে যায়। এই জন্য এখন বৈষম্যবিরোধী এই ব্যানার বা ওই নেতৃবৃন্দরা আসলে বিপদে চলে যাচ্ছে। নতুবা এত বড় একটি ঘটনা ঘটার পরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উচিত ছিল যে দুঃখ প্রকাশ করা, তাদের বলা উচিত ছিল যে আমরা তদন্ত করে যদি আমাদের কেউ জড়িত থাকে আমরা ব্যবস্থা নেব। সেটি না করে বরং আপনি দেখেছেন যে প্রেস ব্রিফিং উদ্যুত্তপূর্ণ আচরণ করা হয়েছে।
উমামা, সে আমাদের গণ অভ্যুত্থানে আমাদের অংশীদার ছিল। আমি কোনোভাবে বুঝতে পারছি না যে উনি এরকম কেন আচরণ করলেন। আমাদের মনে হচ্ছে এটির বিষয়ে জনাব রাশেদ যেরকম বললেন, এটি আনুষ্ঠানিকভাবে এটি বিলুপ্ত করতে হবে। এবং বিলুপ্ত কেন করতে হবে আমরা আপনাকে আরেকটু সুনির্দিষ্টভাবে বলছি। সেটি হচ্ছে, ধরুন এই প্ল্যাটফর্মটি আমরা একটি সার্বজনীন একটি প্ল্যাটফর্ম ছিল, যেখানে জনাব রাশেদ যেরকম অংশগ্রহণ করেছেন, আমরা অংশগ্রহণ করেছি, সেখানে বিএনপি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন, বামপন্থী ছাত্র সংগঠন সকলে অংশগ্রহণ করেছেন, যারা প্যাসিবাদকে বিলুপ্ত ঘটাতে চেয়েছে। এখন প্রত্যেকের মত দ্বিমত রয়েছে। সুতরাং আমাদের মনে হচ্ছে ওই প্ল্যাটফর্মকে আর এখন রাজনীতিকরণ করার কোনো দরকার নেই। যদি এই প্ল্যাটফর্মকে রাজনীতিকরণ করেন তাহলে এটি বিতর্কিত হবে, বিতর্কিত হতে হতে গণ অভ্যুত্থানের স্পিডটি আসলে বিতর্কিত হয়ে যাবে। আমরা মনে করছি এই প্ল্যাটফর্মটা আলাদা করে রেখে দেওয়া উচিত। রাশেদ খান, আরেকটি বিষয়, বিএনপির সিনিয়র নেতা ইশরাক হোসেন বলেছেন যে এই বিচারের ক্ষেত্রে বা যদি কোনো বাধার কথা বলেছেন, উনি বলছেন যে বাধা হলে থানাও ঘেরার কথা বলেছেন। এই যে বাধা প্রাপ্ত হওয়ার আশঙ্কাটা কেন আসে আসলে, মানে কে কোত্থেকে বাধাটা আসবে আসলে? না, ইতিমধ্যে যেহেতু একটি গ্রুপ অফ পিপুল এই শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার জন্য আন্দোলন করবে, প্রতিবাদ করবে, সংহতি জানাবে, শোক প্রকাশ করবে, সেটি না করে যখন আসলে ওই অপরাধীদের শেল্টার দেওয়ার জন্য এক ধরনের প্রেস ব্রিফিং করে এবং তাদের যারা কর্মীরা তার সাথে জড়িত সেটির অস্বীকার করে, তখন এক ধরনের বাধা কিন্তু চলে আসে। কারণ আপনাকে বুঝতে হবে যে এখন গভর্নমেন্টে যারা রয়েছে তারা কিন্তু এই বৈষম্য বিরোধী সমন্বয়ক বা যারা এনসিপি তাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছে, এটি খুব স্বাভাবিক। সেই জায়গা থেকে জনাব ইশরাক সাহেব মনে করতেই পারেন যে বিচারে এক ধরনের বাধা আসতে পারে, গ্রেপ্তারে এক ধরনের প্রহসন হতে পারে। তো সেই জায়গায় রাজনৈতিক বক্তব্য যে যদি কোনো ধরনের বাধা আসে আমরা অবশ্যই প্রয়োজনে থানা ঘেরাও করব। এটি আমরাও বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য বা এই ধরনের হুমকি ধামকিমূলক কথা আমরা বলেছি, এটি রাজনীতিতে খুব কমন একটি বিষয়। তো আমার যেটি মনে হয় যে এই ঘটনার সরকারের উচিত হবে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া এবং একই সাথে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে একটি বন্দোবস্ত তৈরি করা। এবং পারভেজের একটি ছবি আমি দেখলাম যে সে কিন্তু আন্দোলনে একদম সামনে রয়েছে, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, তার মানে ছেলেটি এই অভ্যুত্থানে ভূমিকা রেখেছে। কিন্তু দুঃখের বিষয় যে অভ্যুত্থান ঘটালো, হাসিনার পতন ঘটালো, এর পরবর্তী বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যেখানে কোনো গুম থাকবে না, খুন থাকবে না, হত্যাকাণ্ড থাকবে না, রক্তারক্তি থাকবে না, যেখানে আমরা নিরাপদ থাকব, সেই বাংলাদেশ কিন্তু আমাদের পারভেজ তিনি উপভোগ করতে পারলেন না। এর থেকে দুঃখের আসলে কি হতে পারে? নাসিরের কাছে আসি। আজকে আপনারা প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকার বিশ্ববিদ্যালয়ে। অন্য কোনো ছাত্র সংগঠনগুলোকে কিন্তু আমরা এই ঘটনার প্রতিবাদ জানানোর তো আমরা দেখিনি। আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি যে বাংলাদেশের খুব যারা সামনের সারির ছাত্র সংগঠন, সেভাবে কোনো ছাত্র সংগঠন এখানে বিবৃতি প্রকাশ করেনি। এটি এক ধরনের আশঙ্কার জায়গা। এই জন্য যে আশঙ্কার জায়গা সেটি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আপনি খেয়াল করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যেরকম প্রোপাগান্ডাগুলো চলছে, বিশেষ করে একটি সংগঠন যারা গত 15.5 বছর ধরে কোনো ধরনের প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেনি, গুপ্ত রাজনীতি এখনও করছে, আগেও করছে, তারা বিভিন্ন প্রোপাগান্ডা অংশগ্রহণ করছে। এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে যে তাদের সাথে মিলিয়ে এই গণ অভ্যুত্থানে যারা একক ইজারাদার হিসাবে মালিকানা চিন্তাই করছে, তাদের ছাত্র সংগঠন বা তারাও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন প্রোপাগান্ডা করছে। এরকম একটি ঘটনা ঘটেছে, সত্য মিথ্যা এটি তো বিচারিক বিষয়, তদন্তের বিষয়, তারপর বিচার হবে। প্রাথমিকভাবে তো এটি এক ধরনের অন্যায় হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে, সেটি তো যে যাদেরই কর্মী হোক, সে তো একজন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হওয়ার কারণে আপনি দেখেছেন যে কেউ বিবৃতিও সেভাবে দেয়নি। অর্থাৎ এখানে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেরা একটি বিবৃতি দিতে পারতো যে ঘটনা আমরা দেখছি, পুলিশকে আমরা সহযোগিতা করব, যদি তাদের কেউ এখানে এঙ্গেজ থাকে। অথবা আমরা যাদের কথা বলছি, যারা সবসময় কিছু একটা হলে ছাত্র দলের নামে এটিকে ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে বিতর্কিত করার চেষ্টা করে। আমাদের একজন পরিশ্রমী, এত অ্যাক্টিভ একজন কর্মীকে প্রকাশ্যে দিনে দুপুরে খুন করা হয়েছে, কেউ একটা বিবৃতিও দিল না, কোনো মানববন্ধন আমরা রাজুতে দেখলাম না। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আমরা দেখেছি ওই দিন রাতের বেলা তারা একটি গায়েবে জানাজা নামাজ পড়েছে। এর বাইরে আমার খুব বেশি কিছু চোখে পড়েনি। এটি এই জন্যই
করা হয়নি, আপনি দেখবেন সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে এক ধরনের দমিয়ে রাখার অপচেষ্টা থাকে। এটি সব মহলের, সবার এক ধরনের টার্গেট যে এইটিকে একটু দমিয়ে রাখা হবে। আপনি দেখেছেন গণ অভ্যুত্থানের পরে সবাইকে ক্রেডিট দিতে ব্যস্ত, যে ও এই করেছে, সেই করেছে, দেন আপনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 100-এরও অধিক নেতাকর্মী মারা গেল সংগঠন হিসাবে, সেটি একবারও কেউ বলবে না। আমাদের শহীদ ওয়াসিমের নামটি এখন কেউ নিতে ভয় পায়। আপনি এখানে দেখেছেন যে মানিক মিয়া বিনিউতে যে ড্রোন শো হয়েছে, সেখানে আইকনিক শহীদ দেখাচ্ছে, সেখানে নাকি শহীদ ওয়াসিম নাকি আইকনিক শহীদ না। আপনি স্লোগান দিচ্ছেন শহীদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তো ওয়াসিমের নামটা সেখানে নেওয়া হয়নি। আপনি পাঠ্যপুস্তকে আপনি দেখেছেন যে মুগ্ধর নাম অন্তর্ভুক্ত হয়েছে, শহীদ সাইদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, ইস ওকে ওয়েলকাম, কিন্তু ওয়াসিমের নাম অন্তর্ভুক্ত হয়নি। কারণ উনি তারেক রহমানের একজন কর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী। ওনাকে ক্রেডিট দিলে না বিএনপির ক্রেডিট হয়ে যায়, আন্দোলনের মালিকানা নাকি চিন্তাই হয়ে যায়, এই জন্য ক্রেডিট দেওয়া যাবে না, হত্যাকাণ্ডের প্রতিবাদ করা যাবে না, হত্যাকাণ্ডের বিষয়ে অবস্থান ব্যাখ্যা করা যাবে না। এটি হচ্ছে এক ধরনের এখন পেশিবাদী নতুন একটা পেশিবাদ তৈরি হয়েছে, পেশিবাদের চিন্তা চেতনা মাথার মধ্যে থেকে এই ধরনের আওয়াজ তৈরি করা হচ্ছে। আপনি যদি দেখবেন আজকে যদি এই ঘটনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মীর বিরুদ্ধে হতো, যদি অভিযোগও থাকতো, আল্লাহ না করুক, তাহলে ঘটনা আপনি একবার চিন্তা করেন কি করতো। আপনি দেখতেন এতক্ষণ শাহবাগ বন্ধ হয়ে যেত, সামাজিক যোগাযোগ মাধ্যমে তোড়জোড় শুরু হতো, সব শেষ হয়ে যেত, বাংলাদেশ ধ্বংস হয়ে যেত, এরকম একটা আওয়াজ ন্যারেটিভ তৈরি করতো। রাশেদ খান, নাসির বেশ কিছু কথা বলছিলেন, খুব আক্ষেপ নিয়ে কথা বলছিলেন, যে ক্রেডিটের বিষয়টি বলছিলেন। আপনি এই রাজনীতির ক্ষেত্রে এই বিভাজন, ক্রেডিট দেওয়া না দেওয়ার বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান আসলে? দেখেন, আমাদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, আমি যেটির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব একসময় পালন করেছি, এবং এই অধিকার পরিষদের ব্যানারে আমরা ডাকসু নির্বাচন করেছি। আমাদের ছাত্র অধিকার পরিষদ গণমাধ্যমে নিউজ হয়েছে যে তারা একটি বিক্ষোভ মিছিল করেছে এবং একই সাথে গায়েবানা জানাজা করেছে। আমি আসলে অন্য ছাত্র সংগঠনের প্রতিবাদ আমি লক্ষ্য করিনি। তো আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্র সংগঠনের অন্তত সহমর্মিতা জানানো, বিবৃতি দেওয়া, প্রতিবাদ করা, এটি আসলে দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে হয়তো বেশি হতো। এটা ছাত্র দলের অনেকে দেখছি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতেছে যে ছাত্র দলের রক্ত কোনো রক্ত না। যেমন গণ অভ্যুত্থানে ছাত্র দলের ব্যাপক ভূমিকা আছে। যদি আমি বলি, দেখেন অভ্যুত্থানের সময় কিন্তু মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আমি এবং আমাদের পাশে নাসির ভাই আছেন, আমরা কিন্তু একসাথে কাজ করেছি। এবং সেক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব তিনিও ছিলেন, আমাদের সভাপতি নুরুল হক নূর, এই কয়েকটা মানুষ কিন্তু একসাথে আলাপ আলোচনা, কথা বলা, পরামর্শ করা, কিভাবে কি করা যায়। তো সেক্ষেত্রে আমি আসলে নাসির ভাইয়ের ভূমিকাটা জানি। আমি যেহেতু একসময় ছাত্র রাজনীতি করেছি, আমার কাছে যেহেতু ওই আন্দোলন থেকে আসলে আমাদের উত্থান, তো নাসির ভাই এই আন্দোলনে ভালো ভূমিকা রেখেছে। ছাত্র দলকে তিনি আমি ওইখানে আসতেছি, ওইটাই তো ছাত্র দলের ব্যাপক ভূমিকা ছিল। ঠিক একইভাবে ছাত্র অধিকার পরিষদ তো এই আন্দোলন থেকে উঠে আসা, তারাও সংগ্রাম করেছে, ছাত্র শিবির ভূমিকা রেখেছে। আবার ছাত্র শক্তি, যারা পরবর্তীতে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা এককভাবে দখল করেছে, তারাও আন্দোলন করেছে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে ছাত্র দলের কেউ কিন্তু উপদেষ্টা হয়নি, ছাত্র অধিকার পরিষদের কেউ উপদেষ্টা হয়নি, ছাত্র শিবিরের কেউ হয়নি, একমাত্র ছাত্র শক্তির আপনার 3 জন উপদেষ্টা হয়েছে। যেহেতু তারা সামনে ছিল, কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না যে আপনার পাশে, ডাইনে বামে, পিছনে, উত্তর দক্ষিণ, এই জায়গাগুলোতে যদি কেউ আপনার সাপোর্ট না দিত, আপনারা 10-15 জন ছিলেন সংখ্যায়, অভ্যুত্থান হতো না। তার মানে কি? তার মানে প্রত্যেকের অবদান আছে, প্রত্যেকের ক্রেডিট আছে। ক্ষমতার চেয়ার আসলে এমন যে এই চেয়ারে বসলে আর ওই চেয়ারটা আসলে ছাড়তে মন চায় না, একটু বিভাজন তৈরি হয়। জি, আমি শেষ করি। তো আমার মনে হয় যে সমস্যাটা আসলে ওইখানে, যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং ক্ষমতা দখল করার পরে অন্যের যে অবদান, সেই অবদানটা ভুলে যাওয়া, তো সেটাই হয়েছে। এবার একটি অন্য প্রসঙ্গে যেতে চাই, যে আপনি সম্প্রতি বলেছেন যে শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ। আমি এই প্রসঙ্গে আসবো, পরে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন ২১ রাত। আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিরতিতে যাবার আগে আমরা ছাত্র রাজনীতি বিষয়ে কথা বলছিলাম। এবার একটু রাজনীতি, মূল রাজনীতির বিষয়ে আসতে চাই। আপনি সম্প্রতি বলেছেন, সেটি নিয়ে সংবাদ মাধ্যমেও খবর হয়েছে। আপনাকে দিয়েই আবার শুরু করতে চাই যে আপনি কেন এই বিষয়টি অবতারণা করেছেন, কেন আপনার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চলেছে? দেখেন, ডিবি চিফ রেজা ভাই, যেহেতু একই ইউনিভার্সিটিতে যেন ভাই ডাকি, তো তাকে সরিয়ে দেওয়া হলো হঠাৎ করে। মেঘলা আলম নামক একজন মডেলকে, হ্যাঁ ডিবি চিফ মানে ডিবির প্রধান, তো ওই মডেলকে তিনি গ্রেপ্তার করলেন এবং সেই গ্রেপ্তারের নির্দেশনা আইজিপি, ডিএমপি কমিশনার এবং যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদাবক্স চৌধুরী, তিনি নির্দেশনা দিয়েছিলেন। পরবর্তীতে ওই ঘটনাকে ইস্যু করে তাকে সরিয়ে দেওয়া হলো। আইন উপদেষ্টা কি বলেছিলেন যে তাকে গ্রেপ্তার করার প্রক্রিয়াটা ঠিক হয়নি। এরপরে মানে গণেশ উল্টে গেল, রাজা সাহেবকে কি করলো, ওই পদ থেকে সরিয়ে দিল। তিনি কি করা শুরু করেছিলেন, তিনি সাঁড়াশি অভিযানের মাধ্যমে ঢাকা শহরের সেই আওয়ামী মাফিয়াদেরকে, ডামি এমপিদেরকে গ্রেপ্তার করা শুরু করেছিলেন। কিন্তু তাদের চোখে আসলে এই গ্রেপ্তার ভালো লাগলো না। তারা আওয়ামী লীগের নিধন চায় না। যদি আওয়ামী লীগের নিধন চাইতো তাহলে আওয়ামী লীগকে অনেক আগেই জাতীয় সংলাপ ডেকে নিষিদ্ধ করে দিত। দেখেন, আমরা এরপরে দেখলাম ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এখন কিন্তু আওয়ামী লীগ মিছিল করছে। এমনকি খুলনায় একই দিনে 4টা মিছিল করেছে খুলনাতে। ওই দিন আমি আক্ষেপের জায়গা থেকে আমি পোস্ট করেছি যে এখন দেশে যা শুরু হয়েছে, সরকারের আশকারায় যেভাবে আওয়ামী লীগের আস্ফালন বেড়েছে, এইভাবে যদি চলতে থাকে, সরকার যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, যদি 14 সালের ডামি, অবৈধ এবং একতরফা নির্বাচনের এমপিদেরকে যদি গ্রেফতার না করে, সরকারের আশকারায় এটি হচ্ছে, ওই 14 সালের ডামি এমপি যারা ছিল তাদেরকে গ্রেপ্তার না করে, 18 সালের যারা নিশিরাতের এমপি ছিল তাদেরকে গ্রেপ্তার না করে, সর্বশেষ 24 সালের যে আপনার ডামি এমপি এদেরকে গ্রেপ্তার না করে, এদের মাধ্যমে ওই যে বলা হচ্ছে যে আপনার ভালো আওয়ামী লীগ তৈরি করার একটি মিশন। ভালো আওয়ামী লীগ আবার কি? আওয়ামী লীগ যে করেছে তার মধ্যে ভালো কে আর মন্দ কে? সবই তো খারাপ ছিল। তারপরেও আমরা মানবিকতার জায়গা থেকে আমরা বলছি যারা একদমই কিছুটা মানে খুব কম অন্যায় করেছে বা অভ্যুত্থানের সময় চুপচাপ ছিল, তাদেরকে গ্রেপ্তার করার দরকার নেই। কিন্তু এই যে একের পর এক সরকার যখন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে যখন চুপচাপ, সরকার প্রধান যখন বললেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত। দলগতভাবে এখন আওয়ামী লীগ কী করলো যে আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমাদের এখন আমাদের শক্তিমত্তা দেখাতে হবে। সেই জায়গা থেকে শুধু খুলনাতেই তারা 4টা মিছিল করেছে। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় অলিতে গলিতে তারা মিছিল শুরু করেছে। এবং দেখেন, এক সময় কিন্তু মাস্ক পরে মিছিল করতো, এখন আর আওয়ামী লীগ মাস্ক পরে না। আগে এক সময় 2 জন 3 জন 5 জন ছিল, এখন কিন্তু 2 জন 3 জন 5 জন না, 200 300 400 এভাবে বাড়তেছে। কিন্তু সংখ্যাটা বাড়তেছে। যদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে, যদি সরকার সাঁড়াশি অভিযানের মাধ্যমে আওয়ামী লীগকে গ্রেপ্তার না করে, আওয়ামী লীগের পান্ডাদেরকে গ্রেপ্তার না করে, তাহলে আওয়ামী লীগ খুব দ্রুত সময়ের মধ্যে বিদেশিদের হস্তক্ষেপে, সরকারের উপদেষ্টাদের হস্তক্ষেপে, সহযোগিতায় আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হবে। আরেকটি বিষয় বলি, দেখেন আমি কিন্তু অনেকগুলো টেলিভিশন টকশোতে বলেছি, প্রেস ব্রিফিং করে বলেছি, 2টা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে বলেছি, সরকারের 2 জন উপদেষ্টা, একজন হলেন আদিলুর রহমান শুভ্র আর একজন হলেন রেজওয়ানা, যাদেরকে আমরা খুব ফ্রেশ ইমেজের উপদেষ্টা মনে করি, এই 2 জন মিলে 3 জন ডামি এমপির জামিন করিয়েছেন। তার মধ্যে স্বয়ং আমার জেলা ঝিনাইদহ সদরের একজন ডামি এমপির আওয়ামী লীগের নেতার জামিন করিয়েছেন। আর 2 জন হলেন সাবের এবং মান্নান। হাইকোর্ট থেকে তাদের জামিন দিত না, রাষ্ট্রপক্ষ বাধা দিত, যে কারণে নিম্ন আদালতে হস্তক্ষেপ করে তারা জামিন করিয়েছেন। এই হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন কার্যক্রম সরকারের উপদেষ্টারা করতেছেন। আমি এর আগে অনেকবার বলেছি। তো উপদেষ্টারা যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না, উপদেষ্টাদের মধ্যে 3টা গ্রুপ, তারা এসে একটা গ্রুপ প্রধান উপদেষ্টাকে বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, জনগণ চাই, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া যাবে না। আর একটা গ্রুপ এসে বলে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেন তাহলে তো বিদেশিদের কাছে নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না, আপনি যে আন্তর্জাতিক মানে নির্বাচনটা করতে চান সেই নির্বাচনটা হবে না। আর একটা গ্রুপ নিউট্রাল, সুশীল, চুপ থাকে, এদিকেও না সেদিকেও না, এই 3টা গ্রুপ। তো দেশ তো এইভাবে চলতে পারে না। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, গণহত্যাকারী দল, আওয়ামী লীগের ব্যানারে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। একই সাথে যারা 14 সালের 18 সালের
এবং আপনার 24 সালে ইলেকশন করেছে, আওয়ামী লীগের তাদের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের পরিবারের একজনও গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নিতে পারবে না। এবং সেই জন্য যদি নির্বাচন কমিশন ঘেরাও করা লাগে আমরা সেটি করব, সেজন্য যদি আবার আন্দোলন করা লাগে আমরা সেটি করব, আমাদের কথা স্পষ্ট। আপনারা কি মনে করেন আসলে যে আওয়ামী লীগের রাজনীতির যে সাম্প্রতিক যে বিষয়গুলো আমরা দেখছি, ঝটিকা মিছিল করছে, আবার বের হয়ে যাচ্ছে, আবার গ্রেফতার করা হচ্ছে, আবার ছাড়া পাচ্ছে, এই বিষয়টি আসলে কেমন? জনাব রাশেদ ঠিকই বলেছেন, কিছুটা আমি একমত প্রকাশ করছি, সাথে একটু যোগ করছি। সেটি হচ্ছে যে এই যে এখনকার আপনি প্রশাসনের মধ্যে আপনি দেখবেন যে ধরুন বাংলাদেশের যারা সরকারি চাকরি করেন সেটি তারা কিন্তু মানে মৌখিকভাবে অর্থাৎ অফিসিয়ালি যদি রাজনীতি নাও করেন, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিক কোনো না কোনো দলকে কিন্তু সমর্থন করেন, সেটির একদম প্রশাসন উচ্চপদস্থ কর্মকর্তা হলেও এটি অস্বীকার করার কোনো উপায় নেই। অর্থাৎ গত 15.5 বছর ধরে যে সকল কর্মকর্তারা বিশেষ করে পুলিশ বা অ্যাডমিন ক্যাডারে যারা বিভিন্ন সময় বঞ্চিত হয়েছেন বা সরকার তাদেরকে বঞ্চিত করেছেন যে অর্থ বলে, অর্থাৎ বিএনপির মনা বলে, তাদেরকে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পরে 5 তারিখে তাদেরকে অনেককে ঢাকায় বা আনা হয়েছিল, বিশেষ করে আমরা যদি পুলিশ কর্মকর্তা হিসেবে যারা খুবই দক্ষতার পরিচয় দিয়েছিলেন অতীতে। কিন্তু আপনি দেখবেন গত কয়েক মাসে তাদেরকে ঢাকা থেকে সরিয়ে উন্নত পোস্টিং দেওয়া হয়েছে, অথবা তাদেরকে বদলি করে এক ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে, প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে তাদের বিরুদ্ধে। তার বিপরীতে আমরা দেখছি গত 15.5 বছর ধরে যারা আওয়ামী লীগকে সার্ভ করেছে, যারা 14, 18, 24-এর নির্বাচনগুলোকে সহযোগিতা করেছে বা বিভিন্ন সময় আইন শৃঙ্খলার আইনের পরিপন্থী কাজ করেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। এবং সর্বশেষ ডিবির প্রধানকেও যে বিষয়ে ওনাকে বদলি করা হয়েছে সেখানে আপনি দেখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে কিন্তু নেটিজেনরা। সুতরাং আমাদের মনে হয়েছে আইন শৃঙ্খলার বিষয়ে সরকারের মধ্যে এক ধরনের প্রবণতা তৈরি হয়েছে যে সরকার মনে করছে, অর্থাৎ সরকার যে দলকে, অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল গঠন করেছে তাদেরকে এক ধরনের প্রণোদনা দিচ্ছে বা তাদেরকে সহযোগিতা করছে। এখন সরকার মনে করছে যে যদি প্রশাসনের মধ্যে মৌখিকভাবে, অর্থাৎ যারা মনে মনে যদি বিএনপিকে ধারণ করে তাদেরকে রাখলে হয়তো বিএনপি সুযোগ সুবিধা পাবে, তার বিপরীতে যদি আওয়ামী লীগ থাকে তাহলে তাদের জন্য একটু সেফ জোন। এই জন্য আমার মনে হচ্ছে এই কাজটি তারা করার চেষ্টা করছে। এই জন্য আমরা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় এই প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে বিভিন্ন জায়গায় বড় বড় মিছিলগুলো হচ্ছে। আর মিছিল করতে পারবে কি না পারবে বা নির্বাচন করতে পারবে কি পারবে না, এগুলো আসলে বিচারিক প্রক্রিয়ার বিষয়। 2000-এরও বেশি মানুষকে প্রকাশ্যে দিনে দুপুরে যেই রাজনৈতিক দলের নেতৃত্বে খুন করা হয়েছে বা তার আগে 14, 18, 24-এর যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে যেখানে হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, সে রাজনৈতিক দলের বিচার যে শুরু হয়নি সেটি এত 8 মাস পরে, এটি খুবই উদ্বেগজনক। আমার মনে হচ্ছে বিচার শেষ হওয়া উচিত এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত। এবার আওয়ামী লীগের যদি শাস্তি নিশ্চিত করা যায় তাহলে আওয়ামী লীগকে যারা পারফর্ম করেছেন, বিভিন্ন সময় আওয়ামী লীগকে যারা নেতৃত্ব দিয়েছেন দেশ থেকে থানা থেকে উপজেলা, জেলা, তাদেরও আমার মনে হচ্ছে এখানে তাদেরও বিচার প্রক্রিয়া শুরু হবে বা একই সাথে বিচার হয়ে যাবে। সুতরাং দল হিসাবে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া অবশ্যই শুরু করা উচিত। দল হিসাবে যদি শুরু করা যায় তাহলে আওয়ামী লীগের ব্যক্তিবর্গের বিচার আসলে শুরু হয়ে যাবে। এই প্রক্রিয়া থেকে সরকার একটু দূরে সরে যাচ্ছে বলে আওয়ামী লীগ এখন বিভিন্ন জায়গায় তারা মিছিল মিটিং করার সুযোগ পাচ্ছে বা সরকারের নিষ্ক্রিয়তা রয়েছে বা হচ্ছে সরকার হয়তো এত উদ্বিগ্ন নয়, বরং সরকারের সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা কিভাবে অনেক বেশি ভালো করে, তাদের ছাত্র সংগঠন কিভাবে আর একটু বেশি ভালো করে, সেটি সরকারের উদ্বেগের জায়গা। কিন্তু বাকি সকল বিষয় সরকারের বেশি কনসেন্ট্রেশনের জায়গা আছে বলে আমার মনে করছি না। জি, নাসিরের এই সঙ্গে কি আপনি একমত? আসলে যে সরকারের যারা উপদেষ্টা আছেন, আপনি বলছিলেন যে তাদের পদত্যাগের কথা আপনি বলেছেন, কেন আপনি তাদেরকে পদত্যাগের কথা বলছেন? আসলে দেখেন, এই সরকারের নিরপেক্ষতা দরকার। আমরা হাসিনার সময় কি বলেছি যে হাসিনা যদি প্রধানমন্ত্রী থাকে, হাসিনার যদি ওই সংসদ বহাল থাকে তাহলে তারা প্রভাব বিস্তার করবে। সুতরাং লেভেল প্লেয়িং ফিল্ড লাগবে, হাসিনাকে সরতে হবে, পদত্যাগ করতে হবে, বলেছি না? সুতরাং এখন যেহেতু আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন ছিলেন সরকারে উপদেষ্টা হিসেবে এবং তারাই কিন্তু আবার সরকারের বাকি উপদেষ্টাদের নিয়োগ দিয়েছিলেন, তো সেক্ষেত্রে যেহেতু আবার ওই বৈষম্য বিরোধী তারা দল গঠন করেছে, নাহিদ ইসলাম নিজেই বলেছেন যে ওই প্ল্যাটফর্মের আর কোনো অস্তিত্ব নাই, সমন্বয় পরিচয়ের অস্তিত্ব নাই এবং তিনিও সরকার থেকে পদত্যাগ করেছেন। তো আমরা মনে করি বাকিদের উচিত হবে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য পদত্যাগ করা। তবে আমরা এটিও বলছি না যে তারা নিয়োগ দিয়েছে
এর মানে এই নয় যে পুরো উপদেষ্টা পরিষদটা ভেঙে দিতে হবে, ঠিক আছে, আমরা বাকিদের উপরে আস্থা বিশ্বাসের জায়গাটা রাখতে চাই, যেহেতু ওই 3 জন ছাত্র উপদেষ্টা সরাসরি নেক্সাস, তাদের ভিতরে সম্পর্ক রয়েছে এবং একজন পদত্যাগ করেছেন, বাকি 2 জন কেন পদত্যাগ করবেন না? একই সাথে তো তারা শপথ নিয়েছেন এবং একই পারপাস তারা সার্ভ করতেছেন। মানুষের কাছে তো এখন সন্দেহ যে ওই 2 জন তাহলে কি তার দলের আপনার পারপাস সার্ভ করতেছে? এখন কিন্তু তাদেরকে আর মানুষ কিন্তু বলছে না যে তারা সাধারণ মানুষের উপদেষ্টা বা সাধারণ শিক্ষার্থীদের উপদেষ্টা, এখন সবাই তাদেরকে এনসিপির উপদেষ্টা বলতেছে। এনসিপির যদি 2 জন উপদেষ্টা থাকে, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাতের উপদেষ্টা কোথায়? নাই তো। সুতরাং আমরা মনে করি যে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য, সরকারকে উপকার করার জন্যই এই 2 জন উপদেষ্টার উচিত হবে পদত্যাগ করা। অন্যথায় কিন্তু একসময় আন্দোলন শুরু হবে। হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে না, ঠিক এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে তাদের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আন্দোলন হবে, এমন না যে তাদের পতনের জন্য আন্দোলন হবে। নাসির সাহেব যেটি বলেছেন খুব ভালো বলেছেন। দেখেন, আমরা কি চাই? আমরা একটি নতুন বাংলাদেশ চাই। সেই নতুন বাংলাদেশ গঠন করার জন্য একটি নিরপেক্ষ সরকার দরকার, যারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। এই সরকার যতটা না আসলে সেই আপনার নির্বাচন, গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগের দামি এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সেই দিকে যতটা না মনোযোগ তাদের, তার থেকে বেশি মনোযোগ কিভাবে নতুন একটি দল, সেই দলের সাংগঠনিক প্রক্রিয়ার পরিব্যাপ্তি বাড়ে, সেই দলের ওরা কিভাবে আসলে আগামীতে আবার ক্ষমতায় আসতে পারে, ওই দলের বৈষম্য বিরোধী বা আপনার ছাত্র সংগঠনের তাদেরকে কিভাবে বিভিন্ন সেক্টরে দপ্তরে বসানো যায়, এটি তো ইতিমধ্যে হয়েছে। তো এই কাজগুলো সরকারের অনেক উপদেষ্টা কিন্তু করেছে। প্রধান উপদেষ্টাকে আমি কোনো মিন করতেছি না, আমি তাকে সবসময় আমি সেফ জোনে রেখে বা তার প্রশংসা করেই কিন্তু বক্তব্য দিই। কিন্তু বাকি উপদেষ্টাদের নিয়ে মানুষের প্রশ্ন আছে। ডিসি নিয়োগ কারা দিয়েছে? ডিসি নিয়োগের সুপারিশ করেছে এনসিপির একজন নেতা, তানভীর, তার নাম, নিউজ এসেছেন এবং রাঘব বোয়াল নেতাদের পরামর্শে তিনি ওই কাজটি করেছেন। যুগান্তরে নিউজে হয়েছে, সমকালে হয়েছে। সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য এই 2 জন ছাত্র উপদেষ্টার সরে যাওয়া উচিত এবং সরাসরি এনসিপির জন্য দলে যোগদান করে কাজ করা উচিত। উপদেষ্টা পরিষদে থেকে এনসিপির জন্য কাজ করলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। জি নাসির, এ বিষয়ে আপনি কি বলবেন? এই সরকার প্রায় উপদেষ্টারা বলে থাকেন তাদেরকে, এই ছাত্র বলতে সকল ছাত্র কিন্তু বলে না, সেখানে গণ অধিকার পরিষদের ছাত্রের কথা বলে না, সেখানে ছাত্রদের কথা বলে না, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ছাত্রদের কথা বলে না, শুধুমাত্র স্পেসিফিক করে ওই যে বৈষম্য, যারা বা ওই বৈষম্যের ওই নির্দিষ্ট কয়েকজন ছাত্রের কথা তারা স্পেসিফিক করে যে তারাই তাদেরকে বসিয়েছে। সুতরাং আমি গতকালও বলেছি যে আজকেও আমার এটি অবজারভেশন, এই সরকারের অন্যতম প্রধান এজেন্ডা হচ্ছে এই একটি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তাদেরকে ইস্টাবলিশ করা, অথবা এদের মনোপুত বাহিরে, অর্থাৎ এদের ইচ্ছার বাইরে এই উপদেষ্টারা কোনো কিছুই করছেন না। বা আমার তো মনে হচ্ছে যে এই উপদেষ্টাদের আসলে নৈতিক সাহসই নাই 2-1 জন ছাড়া, যে তারা এই যে যারা জনাব হাসনাত, জনাব সার্জিস, জনাব নাহিদ, জনাব মাহফুজদের বাইরে গিয়ে কিছু একটা করতে পারবেন এরকম সাহসে নেই। আমি আপনাকে আরেকটু ছোট্ট করে বলি, আমরা যখন বনানী থানাতে মামলা করতে গেছি, প্রথম কিন্তু মামলা নেওয়া হচ্ছে না, পরে আমি নিজে গিয়েছি, আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি নিজে গিয়েছি, সেইখানেও বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামটি যেন না নেওয়া হয়। কেন নাম নেব না? কেন? যদি সে অভিযুক্ত হয় তার নাম কেন নেওয়া হবে না বলুন? যদি আপনার নামে অভিযোগ থাকে আপনার নাম নেব, আপনি 21 টেলিভিশনের আপনি এখানে কাজ করেন, আমার নামে থাকলে তো অবশ্যই ছাত্র দলের সাধারণ সম্পাদক রাশেদ যদি যুক্ত থাকে, জনাব রাশেদ, তার নামও নেব, কোনো, কিন্তু সেটি নেওয়া যাবে না। একটি দল মুক্তিযুদ্ধকে বিক্রি করে যেরকম প্রোপাগান্ডা করতো বা তারা তাদের খায়েশ মিটাতো, সেরকম আমরা দেখছি আজকেও যে প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা বিভিন্ন অন্যায় করছেন, হত্যাকাণ্ডে জড়িত হচ্ছেন, অর্থ আত্মসাৎ করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন। এটি বন্ধ হওয়া উচিত। এই প্ল্যাটফর্মটি কিন্তু আপনারও, আপনি যে সংবাদ মাধ্যমে কাজ করে আপনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপনি লিখেছেন, এই প্ল্যাটফর্মটি আপনার, আমার, রাশেদদের, জনাব নাহিদদের, মাহফুজদের, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়নের সবাই। কিন্তু আপনি গণঅভ্যুত্থান শেষ হওয়ার পরে আপনি প্ল্যাটফর্মকে রাজনৈতিক রূপ লাভ দেওয়ার জন্য শুধুমাত্র কিছু লোকের লোভের কারণে প্ল্যাটফর্মটি বিতর্কিত হচ্ছে। এটি অচিরেই বন্ধ করে দেওয়া উচিত বলে আমি আবারও আমার বক্তব্য পুনর্ব্যক্ত করছি। জি রাশেদ খান, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা রাজনীতি, কালকে বিএনপির সঙ্গে আপনারা কয়েকটি দল মিটিং করেছিলেন, সেখানে নির্বাচন নিয়ে কথা হয়েছে, আরও বেশ কিছু প্রসঙ্গ উঠেছে, সংস্কারের বিষয় উঠেছে। আপনারা নির্বাচন বলছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এর কথা বলেছেন, আবারও ডিসেম্বরে, আবার আমরা শুনছি যে এপ্রিলে বা জুনের কথা। আপনারা কি মনে করেন? আবার বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব।
আপনারা কি আসলে জোটবদ্ধভাবে আসলে কি আসলে এই দাবিটা আদায়ের চিন্তা ভাবনা করছেন কোনো, বা কর্মসূচি আছে কিছু? দেখেন, একটি ভুল মেসেজ জনগণের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আমরা শুধু নির্বাচন চাই, ডিসেম্বরে ইলেকশন চাই। কিন্তু এই ইলেকশনের আগে যে আমরা গণহত্যার বিচার চাই, আমরা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই, মৌলিক সংস্কারের কথা বলেছেন, এক্স্যাক্টলি, আমরা প্রয়োজনীয় সংস্কার চাই, আমরা সংস্কারের জাতীয় সনদ চাই, এগুলো আসলে বলা হচ্ছে না। এই যে প্রপাগান্ডা, এই প্রপাগান্ডা আসলে আমাদের উচিত সুন্দরভাবে এই প্রপাগান্ডা রুখে দেওয়া। আমাদের দাবি তিনটা স্পষ্টভাবে আমি বলি। সেটি হলো, প্রথমত 1 নম্বর হলো গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আমাদের 2 নম্বর দাবি হলো যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করা এবং সেই সংস্কারের একটি সনদ তৈরি করা। আমাদের 3 নম্বর দাবি হলো, যেহেতু প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথাও বলেছেন, জুনের কথাও বলেছেন, মার্চের কথা বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আমরা বেছে নিয়েছি যে প্রধান উপদেষ্টা ঘোষিত ডিসেম্বরের মধ্যে ইলেকশনের আয়োজন করা। জামায়াত ইসলামী ফেব্রুয়ারির, জামাত ইসলাম জানুয়ারি বা ফেব্রুয়ারি বা রমজানের আগের কথা বলেছে, খুব কাছাকাছি সময়, বেশি তো না, 1 মাস। তো সেই জায়গা থেকে সরকারকে একটি রোডম্যাপ প্রকাশ করতে হবে, একটি ঘোষণা দিতে হবে যে সবার মোটামুটি এই ধরনের দাবি, ঠিক আছে, আমরা তাহলে এই ডেটটা দিলাম। সেটি সরকার তার মতো করে আলাপ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিক। যে সরকার তো এখনো পর্যন্ত কোনো রোডম্যাপ প্রকাশ করেনি, সরকার তো এখনো পর্যন্ত তার কোনো পরিকল্পনা প্রকাশ করেনি। কেন? এই অস্পষ্টতা যদি আপনি রাখেন, এই ধরনের ধোঁয়াশা রাখেন, সব থেকে বেশি বেনিফিটেড হবে আপনার আওয়ামী লীগ। কারণ কি? কারণ আওয়ামী লীগ চায় যে এই সরকার দীর্ঘমেয়াদী হোক। একজন ছাত্রলীগের নেতা 5 বছরের জন্য ওই আপনার রাজু ভাস্কর্যে বসে নাই, এ ধরনের সংবাদ তো এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি শো এসেছে, আমি নিজে নিউজ দেখেছি। তো ছাত্রলীগ হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর কেন চাই? কি কারণ? কারণ তারা মনে করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা লোভী হিসেবে প্রমাণ করতে হবে, একটি বিশৃঙ্খলা লাগাতে হবে, এবং সেই বিশৃঙ্খলার ফাঁদে অনেকে পা দিচ্ছে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার অবস্থান স্পষ্ট করেছেন যে সর্বোচ্চ জুন বা ডিসেম্বরের কথা কিন্তু তিনি পুলিশের সাথে যখন মিটিং করেছেন বলেছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। তো আমাদেরকে এই স্বাধীনতা নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে কথা বলেছেন তার মধ্যে একটি অপশন বেছে নেওয়া? অবশ্যই সেই বেছে আমরা নিতে পারি। এই জন্য আমরা বলছি ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হওয়া জরুরি। অন্যথায় সময় যত যাবে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে, ধোঁয়াশা তৈরি হবে এবং বিভাজন বাড়বে, এবং আগামীতে নির্বাচন কেন্দ্রিক আন্দোলন শুরু হলে সেটি সরকারের জন্য ক্ষতি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইলেকশনের বাইরে আর কোনো পথে হাঁটবেন না, তিনি আর একটি 1-11 সৃষ্টি করবেন না। অন্য উপদেষ্টাদের ক্ষমতার খায়েশ থাকতে পারে, কিন্তু আমি যতদূর জানি তার সেই খায়েশটা নাই। তিনি মনে করেন বাংলাদেশের আপনার এই অগ্রগতি যেটি শুরু হয়েছে অভ্যুত্থানের পরে, এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য একটি ইলেকশনের অবশ্যই দরকার আছে। আর প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আপনি যেটি বললেন, দেখেন এখন এনসিপি তারা বলছে যে প্রশাসন এখন সব বিএনপি হয়ে গেছে, এমনকি এনসিপির আর একজন নারী নেত্রী সামান্তা, আমি তার বক্তব্য দেখলাম, উপদেষ্টারা সব বিএনপি হয়ে গেছে, পুরো সরকারটাই নাকি বিএনপির স্বার্থ হাসিল করছে। তো ভাই, তোমাদের যে 2জন উপদেষ্টা রয়েছে, এটা কি চোখে দেখো না? প্রত্যেকটা দপ্তর এবং সেক্টরে যে এনসিপির ছাত্র প্রতিনিধি রয়েছে, এটা কি তোমাদের চোখে বাঁধে না? মূলত যেহেতু গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই 2জন ছাত্র উপদেষ্টা এবং সরকারের প্রত্যেকটা দপ্তর এবং সেক্টরে যে সকল ছাত্র প্রতিনিধির নামধারী এনসিপির নেতারা রয়েছে তাদের পদত্যাগ করতে হবে। তখন আসলে জনগণকে ডাইভার্ট করার জন্য বলা হচ্ছে সব জায়গায় বিএনপি, সরকার বিএনপি। তো বিএনপি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাইলে সরকার দিয়ে দিত না? যদি এই সরকারটা বিএনপির হইতো, আপনিই বলেন, এই সরকারটা যদি আমাদের হইতো তাহলে কি ডিসেম্বরের মধ্যে আমি ইলেকশন চাইলে দিয়ে দিত না? বরং এই সরকারটা এনসিপি যা চাচ্ছে সেই দিকেই এই সরকার অগ্রসর হচ্ছে। এই প্রশাসন এনসিপি যা চাচ্ছে সেই পথেই তারা হাঁটছে। আপনি ডিসি অফিসে যান আপনার জেলায়, দেখবেন একজন সমন্বয়ককে কিভাবে আপনার আশীর্বাদ করে, তাকে কিভাবে পূজা করে। মানে একজন সমন্বয়ক গেলে এমন একটা অবস্থা যে ডিসি এসপিকে দাঁড়িয়ে যেতে হয়, সমন্বয়কের এমন ভাব। আমি একটা কাজে একজন সরকারি কর্মকর্তার সাথে বসেছিলাম, তিনি আমাকে বললেন যে ভাই, একদিন আমার এই দপ্তরে একজন সমন্বয়ক আসলো, তিনি এমন ভাব ধরছেন যে আমার চেয়ার থেকে উঠে যেতে হবে, এরকম। মানে আমি এত বিরক্ত হলাম, কিছু বলতে পারলাম না। সরকারি কর্মকর্তারা আজকে বিরক্ত হচ্ছে এই সমন্বয়ক পরিচয়ে যারা যায়। আপনি যান, খোঁজ নেন, তদন্ত করেন সাংবাদিক হিসেবে। এই জন্যই বলতেছি গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্মটিকে কোনোভাবেই বিতর্কিত করা যাবে না। সমন্বয়ক পদ, এই পদটি আবাবিল পাখির নাই, এই পদটিকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না। আজকে আমরা যাদেরকে বিপ্লবী দেখছি টকশোতে এসে বড় বড় কথা বলে, আমরা যখন মার খেয়েছি আমরা চিৎকার করে বলেছি আমাদের বাঁচাও বাঁচাও, এই বিপ্লবীরা কিন্তু এগিয়ে আসে নাই ভাই। আমরা মার খেয়েছি, আবার কিন্তু আমরা সুস্থ হয়েছি, হাসপাতালে ভর্তি হয়েছি, আবার কিন্তু আন্দোলন নেমেছি।
আজকে তারা বলছে যে আমরা আহ্বান না করলে, আমরা না নামলে আন্দোলনটা সফল হইতো না। তো ভাই আমরা যখন দেখেছি তুমি আসো নাই, তুমি আসলে তো হাসিনা 15 বছর থাকতে পারে না। হাসিনার পতন তো ওই সেই আপনার 14 সালে হয়ে যায়, তুমি যদি আমার আহ্বানে আমাদের আন্দোলনে যুক্ত হইতা। তার মানে আমি তাদেরকে ছোট বা খাটো করছি না, আমরা সবাই মিলে অভ্যুত্থান করেছি। তাকে মাথায় রাখতে হবে যে এই গণ অভ্যুত্থান একটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে হাসিনার পতন হয়েছে। হাসিনার পতন হয়েছে, এখন আমাদের এক থাকতে হবে। এই জন্যই গণ অধিকার পরিষদ বলছে আগামী 10টা বছর ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতর একতা ধরে রাখতে হবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে এই জন্য জাতীয় ঐক্যমতের সরকারের আমরা আহ্বান জানিয়েছি যে জাতীয় ঐক্যমতের সরকার যদি আপনি গঠন না করেন তাহলে এই দেশটা বাঁচাইতে পারবেন না। আমরা প্রত্যেকবার দেখেন 90-তে কিন্তু আমরা ওই এরশাদের সাম্রাজ্য ভালোভাবে ভাঙতে পেরেছি, আমরা 71-এ ভাঙতে পেরেছি, আমরা আবার আপনার 7-8-এ ভাঙতে পেরেছি, কিন্তু এই বাংলাদেশে আমরা সুন্দরভাবে গড়তে পারি নাই। আপনি যদি ভাঙার পরে গড়তে না পারেন তাহলে ওই ভাঙাটা আসলে ব্যর্থ হয়ে যায়। এই অভ্যুত্থান ব্যর্থ হবে যদি আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে, গণহত্যার বিচারের মাধ্যমে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে না পারি, যেখানে ন্যায় বিচার থাকবে, গণতন্ত্র থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, যেখানে উন্নয়ন থাকবে, সমৃদ্ধি থাকবে, যেখানে কর্মসংস্থান থাকবে। সুতরাং সেই বাংলাদেশ এইবার আমাদের গঠন করতেই হবে। এর জন্য দরকার জাতীয় ঐক্য সংহতি, এর জন্য দরকার আমাদের সবার ভিতরে একতা, সততা এবং পারস্পরিক যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি কমিয়ে কিভাবে সামনের দিকে অগ্রসর হয়ে যায় সেই চিন্তা। জি, নাসিরউদ্দিন নাসির, মানে অনেক কথাই বললেন রাশেদ খান। জনাব রাশেদ ভালো বলেন এবং এই জন্য দীর্ঘক্ষণ বলেন। দেখুন আমরা একদম স্পেসিফিক, এমনি রাজনৈতিক তর্ক বিতর্কের বাহিরে, মতভেদের বাহিরে, যেটি মনে করছি জনাব নাহিদ এনসিপির যিনি প্রধান, তিনি কয়েকদিন আগে গণমাধ্যমে বলেছেন যে একটি রাজনৈতিক দলকে সরিয়ে আরেকটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য গণ অভ্যুত্থান তৈরি হয়নি। এটি খুবই দুঃখজনক ওনার বক্তব্য। এই জন্যই যে তিনি অবশ্যই এটি বিএনপিকে মিন করেছেন। প্রথমে আমরা সেটি একটু উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যতবারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিএনপির সাথে জনগণের ভোট এটি একদম সমার্থক শব্দ। আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সব থেকে বলি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনীতিবিদ। এটির কারণ রয়েছে, আমরা তো এমনি শুধু বলার জন্য বলি না। কারণ একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যতবার নির্বাচন করেছেন এদেশে ততবার তিনি লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। তা আপনি বলতে পারেন তাহলে অন্য কেউ করেছেন। তার বিপরীতে আমরা কাকে আসলে মার্জিনালাইজ করি? আমরা করি ধরেন যিনি পালিয়ে গিয়েছেন কয়েকদিন আগে খুনি শেখ হাসিনা, তিনি অনেকবার নির্বাচন করেছেন, কিন্তু তিনি 3টি নির্বাচনে, একদম 3টি জাতীয় নির্বাচনে, নিরপেক্ষ নির্বাচনে তিনি ভোটে হেরেছেন। সুতরাং একজন রাজনীতিবিদ হিসাবে আপনি কতটা জনপ্রিয়, কতটা জনপ্রিয় নয় এটি শুধু মার্জিন করে আপনাকে নির্বাচনের মাধ্যমে। আপনার ফেসবুকে ফলোয়ার আছে 5 লক্ষ বা 5 মিলিয়ন, 10 মিলিয়ন, আপনি বক্তব্য দিলে হাজার হাজার মানুষ চলে আসছে সামনে, এটি দ্বারাই প্রমাণ করেন আপনি জনপ্রিয়। আপনাকে জনপ্রিয়তার প্রমাণের হচ্ছে আপনাকে নির্বাচনে যেতে হবে, জনগণের সামনে যেতে হবে। জনগণ যদি আপনাকে নির্বাচিত করে, বারবার নির্বাচিত করে, বা জনগণ আপনাকে যদি বিশাল ব্যবধানে নির্বাচিত করে, তখনই আপনি বলতে পারবেন আপনি জনপ্রিয়। জনপ্রিয়তার একজন রাজনীতিবিদ এবং জনগণের সাথে সম্পর্কই হচ্ছে নির্বাচন, আর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ জনগণের সাথে একজন রাজনীতিবিদদের যে সেতুবন্ধন হয় শুধু একটি অবাধ সুস্থ নিরপেক্ষ ভোটের মাধ্যমে। সুতরাং আপনি কি জনপ্রিয় নাকি জনপ্রিয় নয়, এটি মার্জিন করার জন্য, এটি প্রমাণ করার জন্য আপনাকে অবশ্যই নির্বাচনে যেতে হবে। এবং সেই নির্বাচনের বিষয়ে আমাদের দল সবসময় কথাবার্তা বলছে। এবং জনাব নাহিদ যে কথাটি বলেছেন কয়েকদিন আগে, যে একটি রাজনৈতিক দলকে শুধু বাদ দিয়ে আরেকটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর জন্য, এটি ওনার যে বক্তব্য, এটি আমরা মনে করছি যে দেশের শাসন ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার যে অধিকার সেটিকে তিনি অবজ্ঞা করছেন। এবং জনগণের যে সার্বজনীন অধিকার শামিল একটি ভোট এবং নির্বাচনের বিষয়, সেটিকে তিনি ব্যাপকভাবে অবজ্ঞা করেছেন। যে জনগণ চাইলে একটি সরকারকে ক্ষমতায় বসাতে পারে, জনগণ চাইলে সরকারকে বাদ দিতে পারেন, এই যে একটি সার্বজনীন গণতান্ত্রিক যে ধারা, এটিকে তিনি ব্যাপকভাবে অবজ্ঞা করে তিনি তার মত প্রকাশ করেছেন। তার এই মত প্রকাশের ধরন আমার কাছে একটি স্বৈরতান্ত্রিক মনোভাব প্রকাশ হয়েছে। এবং আমাদের দলকে যদি তিনি মিন করে থাকেন, এটি আমি বলবো আর রাজনীতির বিষয়ে আরও অনেক তাহলে পড়াশোনা করতে হবে। কারণ আমাদের দল যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তখনই জনগণের ভোটের মাধ্যমে এসেছে, এবং আগামীতেও যদি আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় আসে সেটি ভোটের মাধ্যমে। যদি ভোটের মাধ্যমে, ভোট ছাড়া কোনোভাবে আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় আসতো, তাহলে 14, 18, 24-এ আমরা এইসব ভোটে অংশগ্রহণ করতাম। 2018 সালে আমরা অংশগ্রহণ করেও
সে নির্বাচন যখনই শুরু হয়েছে, আগের রাতে নির্বাচন শুরু হয়েছে, সেই বোর্ড থেকে বিএনপি সরে এসেছে। সুতরাং এই বক্তব্যের সাথে বিএনপিকে যদি মিলিয়ে গুলিয়ে বক্তব্য দেওয়া হয়, এটি আমরা মনে করব দুঃখজনক। বরং জনাব নাহিদদের উচিত জনপ্রিয়তা প্রমাণ করার জন্য নির্বাচনে যাওয়া, জনগণের কাছে যাওয়া। আমরা এবারের ঈদের সময় দেখেছি তারা শুধুমাত্র, আমরা প্রথম আলোতে রিপোর্ট দেখছি, মাত্র 35টি সংসদীয় আসনে, 39টি সংসদীয় আসনে তারা কানেক্ট করতে চেষ্টা করেছেন। কিন্তু তাহলে নির্বাচন তো গণিয়ে আসছে, তাহলে 300 প্রার্থী তারা দিবেন কিভাবে? সেই বিষয়ে চিন্তা ভাবনা তাদের করা উচিত। এর বাইরে যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো খুবই দুঃখজনক বক্তব্য, বরং এগুলো নতুন করে প্যাসিবাদী চিন্তার মনোভাব বলে আমরা মনে করছি। জি, রাশেদ খান, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি শেষে একটু সংক্ষেপে একটু বলেন যে আসলে এই যে সার্বিক যে মতবিরোধগুলো আছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই মতবিরোধটা আসলে কাটিয়ে ওঠার জন্য এক হওয়া যাবে কিভাবে? আসলে আমাদের আসলে এক হওয়া দরকার। এক হওয়ার ফলাফলটা কিন্তু আমরা দেখেছি, হাসিনার পতন ঘটাতে পেরেছি। যতক্ষণ আমরা বিচ্ছিন্ন ছিলাম, আমরা আসলে হাসিনার মসনদটা আসলে আমরা ভাঙতে পারিনি। ঠিক একইভাবে এক হয়ে যেমন আমরা ভাঙতে পেরেছি, শুধুমাত্র এক হলেই আমরা গড়তে পারবো। এই বিভাজন, তর্ক বিতর্ক, এগুলো আমারও আসলে ভাল লাগে না। কিন্তু যেহেতু রাজনীতিতে আসলে আমার পক্ষে বা আমার বিপক্ষে একটা অভিযোগ অনুযোগ আসলে সেটি নিয়ে কথা বলতে হয়, বা যে কোনো বক্তব্য আসলে সেটি নিয়ে আলোচনা করতে হয়, যে কারণে আসলে আমরা পাল্টা জবাব দিতে বাধ্য। তবে আমার যেটি মতামত সেটি হলো আমাদের ঐক্য সংহতি দরকার। আমরা মনে করি আগামী যে ইলেকশনটা, সেটা অবশ্যই এমন একটি ইলেকশন হওয়া দরকার যে ইলেকশনে গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সবার অংশীদারিত্ব থাকে। সেই ইলেকশনটা নিয়েই তো আসলে আলোচনা, যত আলোচনা, ইলেকশনটা আগে গণপরিষদ নির্বাচন হবে না আগে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হবে, এই বিষয়গুলোর ব্যাপারে তো একমত হওয়া যায়নি এখনো। দেখেন, অনেক ধরনের গুঞ্জন কিন্তু আছে। সেটি হলো যে বিএনপির সাথে আপনার আলাপ আলোচনা চলছে যে ইলেকশনে কিভাবে আসলে নিজের ভাগটা বেশি নেওয়া যায়। এ ধরনের আলাপ আলোচনা রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে আলোচনা চলছে। এটা যাদের কথা বলছেন, আপনি যাদেরকে ইঙ্গিত করছেন, তাদের সাথেও আছে, আমি জানি এবং জেনেই বলছি। তো এখন এমন এমন শব্দ, এমন এমন সঙ্গে কি আলোচনা হচ্ছে, কি এমন এমন শব্দ, এমন এমন বাক্য আসলে সামনে আনা, যাতে করে তুমি আমাকে এই জিনিসটা না দিলে আমি কিন্তু এই জিনিসটা সামনে বাধা দিয়ে রেখেছি। এখন গণপরিষদ নির্বাচনের কথা বলতেছেন, যিনি বলতেছেন তিনি কেন ওই হাসিনার অবৈধ সংবিধান মেনে শপথ নিয়েছিলেন, এবং তার দুইজন সহকর্মী এখনো কিভাবে হাসিনার ওই অবৈধ সংবিধান মেনে শপথ নেওয়ার পরে ওই দায়িত্ব গ্রহণ করে ওই পদে বসে আছেন? এত ভালো, এত ফেরেস্তা যদি হইতেন, তাহলে ওই শপথ নেওয়ার আগে বলতেন আগে গণপরিষদ নির্বাচন, সংবিধান বিলুপ্ত ঘোষণা করা হলো। সেটি তো করতে পারেননি। এই নাহিদ ইসলামের উপরে জনগণের আস্থা, বিশ্বাস, ভরসার জায়গাটা তৈরি হয়েছিল যে তিনি পদে থাকা অবস্থায়, তিনি কিন্তু ডক্টর ইউনূসের পরে সবথেকে প্রভাবশালী উপদেষ্টা ছিলেন। আজকে তার ওই প্রভাবটা নাই। তিনি ওই সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতেন, তিনি ওই সময় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারতেন, তিনি গণহত্যার বিচারটা করতে পারতেন, তিনি আপনার রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, মৌলিক রাষ্ট্র সংস্কার যে কথা তিনি বলছেন করতে পারতেন। এরপরে জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে এই বাংলার মানুষ তথা পৃথিবীর মানুষের কাছে একজন নতুন হিরো হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারতেন। কিন্তু আমি জানি না তার উপদেষ্টাকে, তাকে পরামর্শ কে দেন। আজকে নাহিদ ইসলাম যখন সরকারের উপদেষ্টা, যখন অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে লাখে লাখে মানুষ, এখন তিনি জেলায় যান, শতকও পূর্ণ হয় না। কেন, কি কারণ? হঠাৎ করে আসলে এই সমস্যা, এই সংকট কেন তৈরি হলো? তো যাই হোক, নাহিদ ইসলাম হিরো হিসেবে থাকুক, আসিফ মাহমুদ, মাহফুজ আলম বলেন যারাই, তারা জাতির কাছে হিরো হিসেবে থাকুক, তারা অনেক ভালো কিছু করুক। কিন্তু তাদের কাছে আমার একটি অনুরোধ, এই যে জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়লো, এই যে আপনারা বলছেন যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, এই যে আপনারা বলছেন যে শুধুমাত্র এক দলকে হটিয়ে আর এক দলকে ক্ষমতায় বসানোর জন্য অভ্যুত্থান হয়নি, অভ্যুত্থানের সময় এই কথা কইতেন তো আপনার ডাকে 5 জন যাইতো কিনা? ছাত্র দলের একজনও যাইতো না, যাইতেন? বলেন নাসির ভাই, যাইতেন না? তো অভ্যুত্থানের সময় যে কথা বলেছেন না, যে আপনার সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন, ওই কথার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। অন্য কথা আপনি যত বলবেন, অন্য দলকে টার্গেট করে, অন্য দলকে ছোট করে,
অন্যর অবদানকে খাটো করে আপনার জনপ্রিয়তায় তত বেশি ধস নামবে। মানুষ কিন্তু অভ্যুত্থানের নায়কদের কাছ থেকে বিভাজিত বক্তব্য শুনতে চায় না। বিএনপির লাখো লাখো সমর্থক রয়েছে, লাখো লাখো কর্মী রয়েছে যারা নাহিদকে পীর মেনে, যারা নাহিদকে নায়ক মেনে তার পিছনে কিন্তু আন্দোলন করেছে। আজকে তারা নাহিদের উপর কেন ক্ষুব্ধ হবে? নাহিদের তো বোঝা উচিত ছিল যে আমার সবাইকে ধরে, আমি শেষ করছি, আমার সবাইকে ধরে রাখা, আমি সবার নেতা, আমি সবার হিরো, সেই জায়গাটায় তারা ভুল করেছেন। তারপরেও আমি তাদের সফলতা কামনা করি। তারা তাদের এই ভুল থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা দলের সাথে বসুক, কথা বলুক এবং জাতীয় ঐক্য সংহতি আবারও ফিরিয়ে আনার দায়িত্ব তাদেরই আমি মনে করি। আজকে এখানেই শেষ করছি, আমার একেবারে সময় নেই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর 21-এর সঙ্গেই থাকুন।